রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টসের SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 দুপুর 2টার সংবাদে। সঙ্গে আছি আমি কানিস লাবণী। দেখছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এখন ঢাকায়। বুধবার সকাল 11:15টার দিকে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেয়া হয় গার্ড অব অনারও। এরপর দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের রাষ্ট্রপতি যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। 3 দিনের সফরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শাহ আলী জয় ও তৌফিক মুন্নাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সজল দাস। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকাল 11:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। লাল গালিচা শুভেচ্ছা জানানোর পর দেয়া হয় গার্ড অব অনারও। এরপর বিমানবন্দর থেকেই সাভারে রওনা দেন ভারতের রাষ্ট্রপতি। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা জানান দেশের বীর সন্তানদের। দুপুরে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর বিকেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। আর সন্ধ্যায় 2 রাষ্ট্রপতির বৈঠক হবে বঙ্গভবনে। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী দিবস উদযাপন ও বাংলাদেশ ভারত সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই সফর ভারতের রাষ্ট্রপতির। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশ। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। রংতুলির আঁচড় আর নানা রঙের ফুলে সাজানো হচ্ছে শহীদ বেদি। শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও। বিস্তারিত জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের শেষ প্রস্তুতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে কিন্তু আপনি জানেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ ভারতের যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে এবং এখন কিন্তু যে SSF অর্থাৎ গণপূর্ত বিভাগকে কিন্তু বুঝে দেওয়া হয়েছে যে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি কিন্তু শ্রদ্ধা জানানোর পরেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এখন এই মুহূর্তে আপনি দেখছেন যে পুলিশের ব্রিফিং চলছে, প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এবার প্রায় 5,500-এর মতো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এই মুহূর্তে আপনি দেখছেন যে SSF কিন্তু রয়েছে, তারা কিন্তু বুঝে নিয়েছে এবং যেহেতু বুঝে নিয়েছে ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং রংতুলির আঁচড় এবং কাজ সম্পূর্ণ করা হয়েছে। এখন গোটা জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত। এরই মধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর কূটনৈতিক বর্গ, মন্ত্রী পরিষদ তারা কিন্তু শ্রদ্ধা জানানোর পরেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে। গণপূর্ত বিভাগের আমি একজন কর্মকর্তার সঙ্গে একটু কথা বলছি যে তার সঙ্গে এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ তো প্রস্তুত রয়েছে, এখন কি কাউকে কি ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে কিনা বা কোনো লোক এখানে ঢুকতে পারবে কিনা, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। সাভার স্মৃতিসৌধ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতা বীর শহীদদের সম্মানে এই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার এবং ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, আলোকসজ্জার কাজ এবং নিরাপত্তার জন্য CC ক্যামেরা স্থাপন কাজ সম্পন্ন করেছি। পুলিশের পক্ষ থেকে ডেপ্লয়মেন্ট হয়ে গেছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখানে ডেপ্লয়মেন্ট হয়ে গেছে। সারা বছরের ন্যায় আমরা আনসার ক্যাম্পে আমাদের আনসার এবং পুলিশ ক্যাম্পের পুলিশ তারা এই স্মৃতিসৌধের নিরাপত্তা বিধান করে থাকে। এই 16ই ডিসেম্বর উপলক্ষে গত 1 তারিখ থেকে তারা দিনরাত করে কি SSF হাতে কি দায়িত্ব বুঝে দিয়েছেন কিনা, কখন? SSF গতকালকে দায়িত্ব বুঝে নিয়েছেন এবং এখন পর্যন্ত SSF এর দায়িত্বেই আছে। স্মৃতিসৌধ এখন পুরোটাই SSF কন্ট্রোল করতেছে এবং প্রোগ্রাম শেষ হওয়া অবধি এবং মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত SSF টোটাল
নিরাপত্তাটা বিধান করবেন আর কি। যেমনটা আসলে বলছিলেন, উনি বিস্তারিত বলছিলেন। এবং আপনি দেখছেন যে এখন কিন্তু আপনার এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে কিন্তু যে জরুরি বৈঠক, তারা কিন্তু আসলে সেখানে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু সেখানে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কোথায় কে কীভাবে থাকবেন সেই বিষয় নিয়ে কিন্তু সেখানে আপনার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু আপনার সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে এবং ঢাকা জেলার পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী। ধন্যবাদ নাজমুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিজয় দিবসকে সামনে রেখে জমজমাট ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের গদখালি। দেশের ফুলের মোট চাহিদার প্রায় 70% গদখালি থেকে সরবরাহ করা হয়। গেল 3 দিনে কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। ফুলের ভালো দাম পেয়ে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন তারা। রিপন হোসেনের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ফুলের রঙে রঙিন ফুলের রাজধানী খ্যাত গদখালি। ফুলের বাগানে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এখন ফুলের ভরা মৌসুম, আর ধরতে হবে 3টি উৎসব। সে কারণেই এত তোড়জোড় তাদের। গদখালি পানিসারা অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন দোল খাচ্ছে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, হলুদ গাঁদা ও চন্দ্রমল্লিকা সহ হরেক রকমের ফুল। ফুল চাষিরা জানান, বিজয় দিবসকে সামনে রেখে এরই মধ্যে ফুল বেচাকেনা বেশ জমে উঠেছে। তবে ফুলের দর ভালো থাকায় করোনা ও আমপান ঘূর্ণিঝড়ের কারণে টানা 2 বছর ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে তারা। গাঁদা বিক্রি হয়েছে 800 থেকে 400 টাকা পর্যন্ত, গোলাপ বিক্রি হয়েছে 400 থেকে 300 টাকা পর্যন্ত, গালুরিয়া বিক্রি হয়েছে 1000 থেকে 1800 টাকা পর্যন্ত। বর্তমান যে বাজার আছে, এই বাজার যদি ইনশাল্লাহ থাকে, এইভাবে থাকে, তাহলে চাষি অন্তত মোটামুটি লাভবান হবে। বর্তমানে ফুলের চাহিদা এবং ফুলের দাম খুবই ভালো যাচ্ছে। গত বছর এই সময়ে লকডাউনের কারণে আমরা ফুল চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, গেল 3 দিনেই কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। এছাড়া 21শে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও 1 ফাল্গুনে কয়েক কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা। ফুলের বাজার ভালো, চাহিদা ভালো। আমরা মনে করছি যে এইভাবে যদি স্বাভাবিক থাকে, তাহলে আমরা বিগত দিন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। দেশের গণ্ডি পেরিয়ে এসব ফুল এখন যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াতেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দলের চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে 22 থেকে 30 ডিসেম্বর জেলায় জেলায় সমাবেশ কর্মসূচিও ঘোষণা করেন তিনি। থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের দাবিতে জেলা পর্যায়ের সমাবেশের তারিখ আমরা নির্ধারণ করেছি। র্যাবের 6 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার ফলে একটি পরাশক্তি রাষ্ট্র কর্তৃক বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে জাতিসংঘের শান্তি মিশনে মোতায়েনও প্রভাবিত হতে পারে। এর ফলে আমাদের প্রতিরক্ষা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। নতুন নির্বাচন কমিশন গঠনে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 20 ডিসেম্বর জাতীয় পার্টির সাথে আলোচনার মাধ্যমে শুরু হবে এই সংলাপ। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানিয়েছেন, স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন রাষ্ট্রপতি। প্রথম দিন আলোচনা হবে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রপতি। গত 2 মেয়াদে রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেন। ওই কমিটির সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরি করার পর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দেন।
ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতির বাজুসের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোভান আনভীর। বুধবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুস ও এফবিসিসিআই এর কর্মকর্তারা। দেশের ইতিহাসে প্রথম বেসরকারি খাতে গোল্ড রিফাইনারি স্থাপনের উদ্যোক্তা এবং সর্ববৃহৎ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোভান আনভীর। বাংলাদেশ থেকে স্বর্ণ রপ্তানি বাড়ানোই বাজুসের প্রথম লক্ষ্য বলে জানালেন তিনি। আমি এই যাবৎকালে যতটুকু দেখতে পেরেছি, আমরা বাংলাদেশ টোটাল ইম্পোর্ট অন জুয়েলারি, কিন্তু আমরা আজ পর্যন্ত এক্সপোর্টে কিন্তু ওরকম কোনো বিকাশ ঘটাতে পারিনি। আমার মূলত যে টার্গেটে থাকবে, ভ্যাট ট্যাক্স তো অবশ্যই একটা ফ্যাক্টর, তার সাথে আমি মনে করি এই ইন্ডাস্ট্রি, জুয়েলারি ইন্ডাস্ট্রিটা প্রসার হচ্ছে। প্রসারের সাথে আমরা এটা উই ওয়ান্ট টু এক্সপোর্ট ইন অ্যাব্রড কান্ট্রিজ। তারপরে সবাই আমরা শুধু একসাথে কাজ করতে দোয়া করবেন। দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ৩রা জানুয়ারি পর্যন্ত জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যে কোনো সময় বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। গত ৫ই ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো। এর আগে ২১শে নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট। বিশ্বের অধিকাংশ দেশেই এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অতি সংক্রামক করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রন, এমনটি আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকার বন্টন সুষ্ঠু হলেই বুস্টার শটগুলো মহামারীতে সাহায্য করতে পারে বলে জানিয়েছে WHO। এদিকে ওমিক্রনের বিরুদ্ধে নিজেদের তৈরি খাওয়ার ট্যাবলেট ৯০% কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। এখন পর্যন্ত ৭৭টি দেশে অমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত হলেও শনাক্ত না হওয়া অনেক দেশেই এই ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে WHO প্রধান টেড্রোস আধানোম গ্যাব্রিয়াসুস বলেন, শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি না করলেও সংক্রমণের ঊর্ধ্বহারের কারণে বড় চাপের মুখে পড়বে অপ্রস্তুত স্বাস্থ্য ব্যবস্থা। এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নিচ্ছে অনেকেই, যা আসলেও চিন্তার বিষয়। করোনার বুস্টার ডোজ মহামারীতে সাহায্য করতে পারে, তবে সেটা তখনই সম্ভব হবে যখন টিকার সুষ্ঠু বন্টন হবে। মঙ্গলবার মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার দিল ইতিবাচক তথ্য। জানায় তাদের তৈরি করোনার খাওয়ার ট্যাবলেটটি উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি ঠেকাতে প্রায় ৯০% কার্যকর। অনুমোদন পেলেই একে বাজারজাত করা হবে প্যাক্সলোভিড নামে। এদিকে ৫৩টি আফ্রিকার দেশ এবং আফ্রিকার ইউনিয়ন কমিশনকে ১৮ কোটিরও বেশি ডোজ করোনার ভ্যাকসিন দিচ্ছে চীন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫৩,৩৬,০০০-এর বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে ২৭,১৭,০০,০০০-এরও বেশি মানুষ। নিবির আমিন, নিউজ 24। সংবাদে একটি বিরতি নিয়েছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 দুপুর ২টার সংবাদে। নগদের সৌজন্যে এবারে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। স্বাধীনতার ৫ দশকে বিস্ময়কর উন্নতি হয়েছে দেশের কৃষি খাতে। গেল ৫০ বছরে ১০৬টি ধানের জাত উদ্ভাবন করেছেন দেশের কৃষি বিজ্ঞানীরা, যার ফলে দেশের লবণাক্ত, বন্যাপ্রবণ আর খরা অঞ্চলেও এখন ধান চাষ করতে পারছেন কৃষকরা। ধান ও সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে ৩য় স্থানে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সংকট থেকে সমাধান, সমাধান থেকে অর্জন। ৫০ বছরে ধান উৎপাদনে বাংলাদেশ এখন ৩য়। অথচ স্বাধীনতার পর দেশের খাদ্য সরবরাহ খাত হয়ে পড়েছিল অনেকাংশেই অনুদান নির্ভর। সময়ের পরিক্রমায় ধানের ১৮ জাত কমে সীমাবদ্ধ হয় গুটি কয়েকে। ৫ দশক পর ধানের মাঠে এমন সোনার ফলনে বদলে গেছে চিত্র।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য বলছে 2019-20 অর্থ বছরে বাংলাদেশে 5,26,00,000 টন ধান উৎপাদন হয়েছে। সেই উৎপাদনের প্রায় 1/4 পূরণ করেছে ব্রি ধান 28 ও 29। বর্তমানে প্রতি বছর ধানের উৎপাদন 0.34% বৃদ্ধি পাচ্ছে। এই হার বাড়তে থাকলে 2050 সালে দেশে ধানের উৎপাদন 47.2 মিলিয়ন টনে পৌঁছাতে পারে। আমরা উদ্ভাবন করেছি 3টি খরা সহিষ্ণু জাত উদ্ভাবন করেছি, আমরা 3টি বন্যা সহিষ্ণু জাত আমরা উদ্ভাবন করেছি। এটি কিন্তু 2009 এর পরে আমরা প্রথম পৃথিবীতে আমরা জিঙ্ক সমৃদ্ধ জাত আমরা উদ্ভাবন করেছি, বৃধান 62। এই মুহূর্তে আমাদের মনে করেন 8.85 মিলিয়ন হেক্টর আমাদের কিন্তু আমরা নেট কাল্টিভেবল এরিয়া বলি, এটা আছে। যে এটা 6.5 মিলিয়নেও যদি আসে, তারপরে আমরা আমাদের যে খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা সেটা আমরা টিকিয়ে রাখতে পারব। বাংলাদেশের 47% মানুষ এখনো কৃষি নির্ভর, তার মধ্যে বড় অংশই ধান চাষে সম্পৃক্ত। তবে প্রতিনিয়ত 0.4% হারে আবাদি জমি কমতে থাকায় আগামী দিনে চালের সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। 2050 সালে বাংলাদেশকে আনুমানিক 21,54,00,000 মানুষের খাবারের যোগান দিতে হবে। 2040 সালের মধ্যে জনপ্রতি বছরে 133 কেজি চালের প্রয়োজন হবে। দিনের পর দিন আমাদের যে উন্নত জাত এগুলোরও উন্নয়ন করা সম্ভব। যেখানে আমরা আবাদ করছি, ফসল ফলাচ্ছি, সেই সব জমি সহজেই ভিন্ন কাজে ব্যবহার করা কিন্তু সম্ভব না। তার জন্য আইনে নিষেধ করা আছে, কিন্তু সেটা তো প্রয়োগ করা দরকার। ধানের পাশাপাশি দেশে এখন 60 ধরনের সবজি উৎপাদন হয় বছরে, যার পরিমাণ 1,60,00,000 টন। চীন ভারতের পরেই সবজি উৎপাদনে এখন বাংলাদেশের অবস্থান। তবে বিশ্লেষকরা সবজির হাইব্রিড জাত চাষাবাদে নিরুৎসাহিত করেছেন। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। অবৈধ স্থাপনা ও আইনজীবীদের একের পর এক বহুতল ভবন গিলে খাচ্ছে চট্টগ্রামে কোর্টহিল বা পরীর পাহাড়। আইনজীবীদের 5 বহুতল ভবনে নেই পরিবেশের ছাড়। পরিবেশ রক্ষায় উচ্ছেদ নিয়ে জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির দ্বন্দ্বে উচ্ছেদ অভিযান থমকে গেলেও এবার কঠোর অবস্থানে গিয়েছে সরকার। দ্রুত উচ্ছেদে মন্ত্রী বিভাগ সহ 25 দপ্তরের চিঠি। জেলা প্রশাসক বলছেন অচিরেই শুরু হবে উচ্ছেদ। 7,000-এর বেশি আইনজীবী নিয়ে প্রতিহত করার ঘোষণা চট্টগ্রাম আইনজীবী সমিতির। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। একসময় কোলাহল মুক্ত মনোরম পরিবেশে চট্টগ্রাম আদালত ও প্রশাসনিক কার্যক্রম চললেও দিন দিন কোর্টহিল বা পরীর পাহাড় গিলে কাটছে 135টি অবৈধ স্থাপনা। ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কোর্টহিলে আইনজীবীরা 5টি বহুতল ভবন নির্মাণ করায় 250 বছরের পুরনো আদালত ভবনের প্রবেশপথ হয়েছে সরু। তবে পাহাড়ের পরিবেশ রক্ষায় এবার জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ঘোষণা দিতেই শুরু হয় আইনজীবীদের সাথে জেলা প্রশাসনের দ্বন্দ্ব। তবে পাহাড়কে ঝুঁকিমুক্ত করতে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মন্ত্রী বিভাগ সহ 25 দপ্তরের চিঠিও পেয়েছে প্রশাসন। জেলা প্রশাসক বলছেন দ্রুত উচ্ছেদে যাবে তারা। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 350টি অবৈধ স্থাপনা রয়েছে এবং এই 350টি অবৈধ স্থাপনার মধ্যে অনেকগুলো বহুতল স্থাপনাও রয়েছে, যে এখানকার ঝুঁকিপূর্ণ এবং অবৈধ স্থাপনাগুলো অপসারণের আমরা অতি দ্রুত সেগুলো উচ্ছেদ এবং অপসারণের ব্যবস্থা গ্রহণ করব। সিডিএ বলছেন জেলা প্রশাসনের খাস জায়গায় নিয়ম নীতি না মেনে ভবন নির্মাণ করলে দায় নেবে নিজেরাই। অবৈধ হলে এটা অবশ্যই উচ্ছেদ করতে পারেন, কারণ যেহেতু এটা সরকারি খাস জমি, ডিসি সাহেব জানেন কোন জমি কার হাতে আছে। আইনজীবীদের বৈধ ভবন উচ্ছেদ করলে আইনজীবীরা করবে প্রতিহত। উচ্ছেদ অভিযানে যাওয়ার প্রশ্নই তো আসে না যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। এখানে 7,000 লয়ারের সাথে আরও 15,000 শিক্ষানবিশ এবং ইত্যাদি মিলে আছে আমাদের ওখানে, তারা প্রতিহত করবে, আইনগত প্রক্রিয়া প্রতিহত করবে। আমরা আইনানুগ ব্যবস্থা নিব। উচ্ছেদ অভিযান জেলাতে আমাকে চিঠি আসতে হবে, এমনি তো যেতে পারবে না। প্রায় 12 একর পাহাড় বেষ্টিত 250 বছরের পুরনো আদালত ভবন এলাকায় জেলা ও মহানগর দায়রা জজ আদালত ভবন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেখানে অবৈধ স্থাপনা অবাক করেছে সমগ্র মানুষকে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, সংবাদে আরেকটি বিরতি নিয়েছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 দুপুর 2টার সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ হাইতিয়েনে জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৬২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে রয়টার্স। স্থানীয় সময় সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটে। শহরটির ডেপুটি মেয়র পুরো পরিস্থিতিকে গুরুতর উল্লেখ করে রক্তদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে। এদিকে এই ঘটনায় ৩ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন, পরিচালক অধ্যাপক ডক্টর কাজী শহীদুল আলম ও মোহাম্মদ জয়নাল আবেদিন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। দর্শক, সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 দুপুর 2টার সংবাদে। এবার ক্লেমেন খেলার সংবাদ। স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। আগামী শনিবার 2 দল ফাইনালে মুখোমুখি হবে। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাতে উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে পুলিশ এফসিকে 2-1 গোলে হারায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর প্রথম সেমিতে আবাহনী লিমিটেড 2-0 গোলে সাইফ স্পোর্টিংকে হারায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। তার প্রচুর ক্রস জেনারেট করে খেলে দুটা উইং থেকে। একজনের জন্য ছিল শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে টিকে থাকবার লড়াই, আরেকজনের জন্য ছিল আসরের প্রথমবারের মতো ফাইনালে উঠে চমক দেখানোর। ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের শুরুতেই সবাইকে থমকে দেয় পুলিশ এফসি। চলতি মৌসুমে জায়ান্ট কিলারের তকমা লাগানো পুলিশ এফসি ম্যাচের 8 মিনিটেই সবাইকে স্তব্ধ করে সেট পিস থেকে লিড আদায় করে নেয়। হেড দিয়ে দলের ব্যবধান 1-0 করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগাস্তো। কিন্তু প্রেসিং অনেকটাই কমিয়ে দিয়েছে পুলিশ। এরপর গড়িয়েছে সময়, বেড়েছে দুই দলের আক্রমণ, পাল্টা আক্রমণ। তবে ম্যাচের সমতায় ফিরতে মরিয়া বসুন্ধরা কিংস কাঙ্ক্ষিত গোলের দেখা পেতেও খুব একটা সময় নেয়নি। ম্যাচের 30 মিনিটেই বসুন্ধরা ত্রাতা হিসেবে দলকে সমতায় ফেরান ইব্রাহিম। এরপর নির্ধারিত সময়ে কোনো দল গোল না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেই অতিরিক্ত সময়ের 29 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে কাঙ্ক্ষিত গোল এনে দিয়ে কিংসকে আসরের ফাইনালে ওঠানোর উল্লাসে ভাসায় ইয়াসির আরাফাত। হোয়াট আ গোল, বিউটিফুল, ব্রিলিয়ান্ট। এদিকে দিনের প্রথম সেমিফাইনালে সাইফ স্পোর্টিংকে 2-0 গোলে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে প্রথম দল হিসেবে পা রেখেছে আবাহনী লিমিটেড। আবাহনী ম্যাচে লিড পায় ড্যানিয়েল কলিনড্রেজের দুর্দান্ত এক ফ্রি কিকে। যত বিশেষণ ড্যানিয়েল কলিনড্রেজের দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন জীবন। এই জয়ে 3 বছর পর কোনো আসরের ফাইনালে পা রাখলো আকাশী নীলা। শেষবার 2018 সালে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিল ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ফাইনালের পথে, স্বপ্নের ফাইনালের পথে। তামিমুর রহমান, নিউজ 24। নিউজিল্যান্ডে প্রথম 2 দফা কোভিড টেস্ট নেগেটিভ আসার পর তৃতীয় দফা টেস্টে কোভিড পজিটিভ হয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। আর হেরাত ছাড়াও বাংলাদেশ দলের আরও 9 জনের কোয়ারেন্টিনের সময়সীমা ইতিমধ্যে বাড়ানো হয়েছে। গত 8 ডিসেম্বর রাত 1টায় এমিরেটসের একটি ফ্লাইটে করে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে গেছে সেই ফ্লাইটের একজন যাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই ওই ব্যক্তির আশেপাশে থাকা বাংলাদেশের 9 জনের কোয়ারেন্টিন সময়সীমা বাড়ানো হয়েছে। এই 9 জনকে বাদ দিয়ে বাকিরা জিমনেশিয়ামের সুবিধা ব্যবহার করতে পারছেন। এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকিয়ে আছে কোভিড পজিটিভ হবার পরে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ম্যাচটি শুরু হবে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল 3:30টায়। প্রতিপক্ষ ভারতকে ফেভারিট মেনেই তাদের বিপক্ষে লড়াইটা
বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম। এদিকে জয় বা ড্র আশা না করলেও খেলোয়াড়রা সেরাটা দিবে বলে বিশ্বাস লাল সবুজ জার্সিধারীদের কোচ ইমান গোবিনাথানের। অন্যদিকে কোরিয়ার বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ভারতের কোচ গ্রেহাম রিড। সবশেষ 2018 এশিয়ান গেমসের পর আন্তর্জাতিক কোনো ইভেন্টে খেলার সুযোগ হয়নি বাংলাদেশ জাতীয় হকি দলের। দীর্ঘ 40 মাস পর স্বাগতিক হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাঠে ফিরছে লাল সবুজ জার্সিধারীরা। নিউজ 24 দুপুর 2টার সংবাদ এই পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।